শুরু করছি নিঃশব্দ গোধূলি। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব 22। জাহিদ, জলিল, জয়, চারু, বকুল, শিমুল, শালুক মিলে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। ট্রেনের ভেতর বসে বকুল জাহিদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। জাহিদ চোখ বুজে হেলান দিয়ে আছে। বাঁ হাতে চেপে ধরে আছে বকুলের হাত। বকুল ভাবছে, একটা মানুষ কিভাবে এরকম খাপছাড়া হতে পারে। সকালে বের হওয়ার সময় ইশারা হায়দার সহ বাকি সবার থেকে বিদায় নিয়েছে জাহিদ, একমাত্র বাপ জামশেদ হায়দার বাদে। এমনিতে তো তার শ্বশুরকে যথেষ্ট ভালো মানুষ মনে হয়, তবে কেন বাবার সাথে এরকম আচরণ করে জাহিদ, সেটা ভেবে পায় না বকুল। জাহিদ বলে, কি বলবে বলে ফেলো, প্রশ্ন না করলে জবাব পাবে কোথা থেকে? আপনি সবার সাথে একরকম আচরণ করেন আর আব্বার সাথে অন্যরকম, কিন্তু কেন? আব্বা মনে মনে কষ্ট পান। কেন কষ্ট দেন তাকে? আমার মনে হয় না তোমার শ্বশুর আমার ব্যবহারে কষ্ট পান, আলব্বত পান। আপনাকে কখনো তাকে আব্বা বলে ডাকতে শুনিনি আমি। না ডাকলে শুনবে কি করে? কেন ডাকেন না? পথটা অনেক দীর্ঘ, যদি চাও তো অতীতের পুরো ঘটনা শোনাবো। পেছন থেকে শালুক বলল, বলেন না ভাই, আমিও শুনতে চাই। কেন আপনারা দুই ভাই আব্বাকে ডাকেন না? চারু আগ্রহ দেখালো। জাহিদ জলিলের দিকে তাকালো। জলিল বলল, কারণ উনি আমাদের মাকে হত্যা করেছেন। জলিলের কথায় তিন বোনের মাথায় বাজ পড়ল। চারু বলল, তাহলে গিন্নি মা? আমাদের সৎ মা, আর জয়নাব জাফরের নিজের মা, যে বা আমাদের রক্তের বোন নয়, পালিতা। জাহিদ বলতে শুরু করলো, সালটা আমার ঠিক মনে নেই, মা জননীদের যৌবনকালের ঘটনা। আমরা তখন অনেক ছোট। তখন দাদাজান জিন্না হায়দার আর দাদিজান আম্বিয়া হায়দার বেঁচে ছিলেন। আমাদের জন্মদায়ী আম্মা ইরা হায়দার। আম্মা আর মা জননী আপন দুই বোন, এক বাপের দুই বেটি, মানে আমাদের খালা, ছোট খালা। আম্মার সাথে আব্বার প্রেমের বিয়ে ছিল এক প্রকার। যাওয়া আসার পথে দেখা দেখিতে ভালো লেগে বিয়ে করেছিল তারা। অনেক সুন্দর সুখের একটা সংসার ছিল। সে খুবই শান্ত আর আল্লাহভীরু মানুষ ছিল। কয়েক বছরের মধ্যে আমরা আরো ভাই বোন এসে বাড়িতে আলোকিত করেছিলাম। আমার আম্মা আর মা জননী দুইজন যমজ ছিল। দাদাজানের ব্যবসায় কি যেন একটা ঝামেলা হয়েছিল। সেই কাজে তিনি নটরের বাইরে গিয়েছিলেন। তখনকার মহিলাদের বিয়ে হতো 10-12 বছরে। দাদিজান ছিল শালুকের চেয়েও বোকাশোকা আর আরো সুন্দরী। আমাদের বয়স তখন আমার 5, জলিলের 3। জয়রা ছিল না। সেদিন দাদাজান বাইরে ছিলেন। তোমার শ্বশুর মশাইও সেদিন বাড়ি ছিল না। তখন বাড়িতে সন্ধ্যার পর এখনকার মতো এত লোকজন থাকতো না, কিন্তু বাহিরে পাহারাদার থাকতো। আম্মা সেদিন কোথায় যে গেছিল? দাদিজান আম্মাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জমিদার বাড়ির বাইরে চলে যান। তখন ত্রিতলা নিষিদ্ধ ছিল না, তবে সেখানে যে কারো যাওয়া বারণ ছিল, কারণ সেখানে সিন্দুক, দলিলাদি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ওইসব থাকতো। ত্রিতলায় শুধু বাড়ির পুরুষেরা যেত, তাও যারা ব্যবসায় কার্যক্রমে জড়িত, শুধুমাত্র তারা। দাদিজান জানতেন না বাড়িতে দাদাজান আর তোমার শ্বশুর না থাকার সুযোগে আমার কৌতূহলী আম্মাজান ত্রিতলায় গিয়েছিল। দাদিজানকে বোকা পেয়ে অনেকে তার ব্যবহার করত। আমাদের সৎ দাদিজান আনোরা হায়দার তার রূপ আর গুণের প্রশংসা সহ্য করতে পারত না। সেদিনকে বাড়িতে কোনো বলতে কোনো পুরুষ ছিল না। আমরা রাফসানদের বাড়ি ছিলাম। তারই সুযোগ তুলেছিল আনোরা হায়দার। দাদিজানকে ভুলিয়ে ভালিয়ে হিন্দু এক নরখাদক ডাকাতের কাছে পাঠিয়েছিল। বলেছিল ইরা ওর কাছে গেছে। দাদিজান তাকে খুঁজতে ওই লোকের বাহাদুর পাঠানের বাড়ি গিয়েছিল। তবে নিয়তির কি খেলা জানো? কথায় আছে, প্রেম যা রূপ, গুণ, ধর্ম, শ্রেণী, পাপ পুণ্য কিছু মানে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও প্রেমে পড়তে পারে। বাহাদুর পাঠান বাল্যকাল থেকে আমার দাদিজানকে ভালোবাসত, তবে মাঝে ছিল ধর্ম আর পরিচয়ের দেয়াল। বাহাদুর পাঠান তার কোনো ক্ষতি করেনি, তাকে সাথে করে আবার জমিদার বাড়ি ফিরিয়ে দিতে গেছিল। যেহেতু বাহাদুর ডাকাত ছিল, তাই জমিদার বাড়ি পর্যন্ত এগোয়নি। জমিদার বাড়ির কেউ ডাকাত সর্দার বাহাদুর পাঠানের আশেপাশে ভিড়ে না, কারণ তারা গ্রামের কারো কোনো ক্ষতি করে না। তখনকার সমাজ আরো জঘন্য ছিল। দাদিজানের নামে তারা বদনাম রটিয়ে দিল। রাতের বেলা জমিদার বাড়ির গিন্নিমাকে ডাকাত বাহাদুর পাঠানের বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। ভরা বিচারে বোকা দাদিজান তার সঙ্গে সঙ্গে স্বীকার করে ফেললেন। তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো। তার ফাঁসি দিয়েছিল তার চোখের মণি, কলিজার টুকরা বড় ছেলে জামশেদ হায়দার, তোমাদের শ্বশুর। আনোরাকে ভীষণ মারাত্মকভাবে হত্যা করেছিল বাহাদুর পাঠান।
এর কিছুদিন পর ব্যবসায় এক জরুরি সিলমোহর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন দাদাজান জিন্না হায়দার আর তোমার শ্বশুর জামশেদ হায়দার যে ত্রিতলার কক্ষে ছিলেন তা আমার অভাগা আম্মা জানতেন না। সেদিনের দুর্ঘটনায় পুরো ত্রিতলা দেখতে পারেনি, শুনেছিল বাড়ি ফাঁকা, সেই সুযোগে আবার গিয়েছিল। নিয়ম ভঙ্গের অপরাধে ওই ত্রিতলাতেই তীক্ষ্ণ তলোয়ারের আঘাতে আমার আম্মাকে হত্যা করেছিল তোমার শ্বশুর মশাই। আমরা ছোট ছিলাম, অত মনে নেই। ওই ত্রিতলায় অনেক আগে থেকেই জিন পরীর ছায়া ছিল, সেজন্য মহিলাদের যাওয়া বারণ ছিল। অন্তর্মহল থেকে সবাই দেখেছিল আমার আম্মার হত্যা। মা জননী বলেছিল এবং মরার আগে দাদাজানও বলেছিল ত্রিতলাকে আমার আম্মা অভিশাপ দিয়েছে, কারণ সে মৃত্যুপথে হাহাকার করেছিল নিজের 2 সন্তানকে দেখবে জন্য। তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। সেই রাগে আম্মা ত্রিতলাকে অভিশাপ দিয়ে চলে গেছে। আমরা খুব কাঁদতাম। আমার অভাব কেউ পুরোতে পারতো না। ছোট থেকে খালাকে জননী বলতাম। খালা নিজের সর্বস্ব ত্যাগ দিয়ে আমাদের 2 ভাইকে নিজের বুকে আগলে নিলেন। দাদাজানের সিদ্ধান্তে মা জননীকে পুনরায় বিবাহ করলেন জামশেদ হায়দার। মা জননী নিজ জায়গায় থেকে আমাদের কঠোরভাবে গড়ে তুলেছেন। কোনোদিনও আমার জায়গা নেওয়ার চেষ্টা করেন নাই, আর নাই কোনো কথা লুকিয়েছেন। আমি তাকে মা সমান সম্মান করি, ভালোবাসি। তবুও মায়ের জায়গা কেউ নিতে পারে না, কেউ না। সে এক অদ্বিতীয় সত্তা। জয়লা আজ পর্যন্ত তাকে আমার জায়গা দিতে পারেনি। কিন্তু আমি কখনো আসল দোষীকে ক্ষমা করি না। জামশেদ হায়দার তার ভুল হাড়ে হাড়ে টের পান, কিন্তু তবুও আমি তাকে ক্ষমা করতে পারিনি। তারপর সেই 6 বছর বয়স থেকে আমি তাকে আব্বা বলে সম্বোধন করি না। বাড়িতে বাচ্চাদের আনাগোনা বাড়লো, সদস্য সংখ্যা বাড়লো, কিন্তু আপত্তি রয়ে গেল সেই জায়গায়। যে ব্যক্তি অভিশপ্ত ময়দানের সংস্পর্শে যায় সে আর বেঁচে থাকে না। সবাই বলে একেই তো সেখানে রয়েছে মৃত ব্যক্তির অভিশাপ, সাথে আমার নিষ্পাপ বোকা দাদিজানের অভিশাপ, যা অন্যজনকে ধ্বংস করে দিতে সক্ষম। যেদিনই সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটে সেদিনই কেউ না কেউ ত্রিতলায় ছায়া দেখতে পায়। মহিলা মানুষের ছায়া, পুরুষের ছায়া, আবল তাবল। আমিও প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু ধীরে ধীরে এখন বিশ্বাস করি। জিন পরের কথা তো কোরআনেই বলা আছে, জেনে শুনে নিজের ক্ষতি কে চায়। জাহিদের বলা এই দীর্ঘ ঘটনা জলিল আর জয়ও ভীষণ মন দিয়ে শুনল। চারুর গা কাটা দিয়ে উঠল, কেঁপে উঠল ভয়ে। জয় ঘোর কাটাতে মস্করা করে আবারও তাকে খেপালো। আরে আয় মোটকি বিয়ান, আস্তে কাঁপাকাঁপি করো, নাইলে ট্রেনের বগি খইসা পড়ব গা। দুলাভাইদের সামনে এমন কথা শুনে চারুর ভীষণ লজ্জা হলো। জাহিদ বলল, ও মুটকি না, তুই পাটকাঠিতে শালা কাউয়া, গায়ে জোর নাই এসেছে আমার শালিকে মুটকি বলতে। হ্যাঁ, বেশি না, 70 কেজি ওজন মাত্র। আবারও বাজে কথা বলছেন জয় ভাই, আপনাকে কে বলেছে আমি 70 কেজি? আমার ওজন মাপা শিখাইতে আইসেন না মুটকি বিয়ান। যেদিন মাল খায়া টাল হয়েছিলেন গা, আপনারে তুলতে যাইয়া আমার লুঙ্গি ঢিল হয়েছিল গা। চারু ভীষণ লজ্জা পায়, শ্যাম ফর্সা মুখটা লাল হয়ে ওঠে। জাহিদ বলে, সেখানে আমার শালীর দোষ নাই, আকবর চোষা খানের লুঙ্গির কোয়ালিটির দোষ। এখন যত দোষ চোষা লুঙ্গি ঘোষ। সবাই হাসি মশকরা করতে করতে পৌঁছে যায় ঢাকা স্টেশনে। সরকারি কালো গাড়ি তাদের নিতে এসেছে। তাদের পরনে সৈনিকদের পোশাকই ছিল, চাদর দিয়ে উপরিভাগ ঢাকা ছিল। প্রোটোকলের সান্নিধ্যে আসতেই তারা চাদর খুলে ব্যাগে রাখলো, টুপি বের করে পরলো। গাড়ি তাদের নিয়ে গেল নতুন এক ঠিকানায়। তাদের গাড়ি ক্যান্টনমেন্টে ঢোকার সাথে সাথে বাকি সৈনিকেরা তাদের স্যালুট জানালো। স্বামীর পদের দাপট দেখে শালুকের খুশি দেখার মতন। বকুল মুগ্ধ চোখে চারপাশ দেখছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো শান্ত এলাকা। গাড়ি গিয়ে থামলো একটা দ্রুত ভবনের সামনে, 2 তলার ডুপ্লেক্স বাড়ি। সরকার থেকে জাহিদের ফ্যামিলি সহ থাকার জন্য এটা দেওয়া হয়েছে 1.5 বছর আগে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাত তালুকদার, রাফা, জেনিফার, শেহরাম, আরো কয়েকজন লোক, সম্ভবত কাজের লোক। রাফাকে সেখানে দেখে শাহরুখের মেজাজ তুঙ্গে চলে গেল। জলিল তা দেখে হালকা একটু হাসলো। 2টো মহিলা আর একটা লোক এসে ব্যাগগুলো ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। বকুল জাহিদকে বলল, পথ থেকে ফুলগুলো সরিয়ে দিন, ফুল পাড়ানোর যোগ্য আমি নই। পেছন থেকে একজন লোক বলে উঠল, স্বাগতম বাঘের বাঘিনীগণ। সেই স্বর কানে যেতেই জাহিদ রুদ্র দৃষ্টিতে রাদের দিকে তাকালো। রাত ঘাড় ঘুরিয়ে নিল। জাহিদ শালুককে আড়াল করে দাঁড়ালো। জয় চারুকে আড়াল করতে চেয়েও পারছে না, কারণ চারু যেখানে একটু স্বাস্থ্যবতী, জয় সেখানে একেবারেই পাটকাঠি। বকুল পিছে ঘুরে লোকটিকে দেখলো। লোকটির গায়ে সৈনিকদের সাধারণ পোশাক, মোচ আছে,
গালে একটা কাটা দাগ, চুলগুলো ছোট করে আর্মি কার্ড দেওয়া, গেঞ্জিতে লেখা প্যারা কমান্ডো। সুঠাম দেহ ফর্সা চেহারার লোকটা বকুলের দিকে কেমন এক তির্যক দৃষ্টিতে তাকালো। বকুলের চোখে তার চোখ পড়তে সে সূক্ষ্ম একটা ঢোক গিলল। আরে বাবারে, জামাই বউয়ের কি মিল মায়েরি! একজনের বাজে দৃষ্টি, অন্যজনের বজ্র দৃষ্টি। কলজা কাইটটা খান খান হয়ে গেল। ভাবি সাহেব, আমি পাঠান, সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল হুমরা পাঠান, ফ্রম রায়পুর। পাঠান? বকুলার শালুক নিজেদের ভেদও চাওয়াচাই করলো। আবারও সেই কণ্ঠটি ডেকে উঠল। আপনাদের পরিচয় দেবেন না ভাবি সাহেব? জাহিদ কিছু বলার আগে বকুল ধীর কণ্ঠে বলল, হ্যালো মিস্টার পাঠান, আই এম সন্ধ্যা হায়দার, ওয়াইফ অফ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর জাহিদ হায়দার ইরফান, অ্যান্ড শি ইজ মাই সিস্টার বেলি হায়দার, ওয়াইফ অফ ক্যাপ্টেন জলিল হায়দার। শি ইজ মাই ব্রাদার শিমুল শেখ, শি ইজ মাই কাজিন সিস্টার চারুলতা শেখ। We all are from Satpukriya, Nator. Nice to meet you. Interesting. Tragic to meet you. Okay, good luck. See you. হোমরা চলে যেতে জাহিদ বলল, নিশা সওদাগরের কথা মনে আছে? এই মালের ভাগ্নি ওটা। পাঠানের ভাগ্নি সওদাগর? অবাক হওয়ার মতো কোনো আহামরি কিছু না। ওই শালীর মা হিন্দু, বেধার্মিক। সেসব কথা পরে হবে। চলো ভেতরে চলো, নতুন সংসারে সতুন বউদের স্বাগতম। সতুন বউ কি দা ভাই? চির নতুনকে কালুয়া ভাষা সতুন বলা হয়। সবাই হাসাহাসি করে গড়াগড়ি খেলো। জেনিফার এক দৃষ্টিতে জাহিদের দিকে তাকিয়ে আছে। বকুলের সুকণ্ঠের জাদু তার চিরচেনা পাপিষ্ট পুরুষকে কেমন বদলে দিয়েছে। বকুল জেনিফারের দীর্ঘ নিঃশ্বাসের ভার অনুভব করলো। বাড়ির ভেতরে ঢুকতে চোখে পড়ল ইনডোর স্টেয়ারের মাঝ বরাবর ঝোলানো লেফটেন্যান্ট সাহেবের বিশাল ছবি। পায়ের উপর পা তুলে বসে আছেন নেভি ব্লু পোশাক পরিহিত লেফটেন্যান্ট কর্নেল ডক্টর জহিদ হায়দার ইরফান। তার চারপাশে ঝুলছে তার প্রাণের প্রিয় দুই সাহসী ভাইয়ের ছবি, ক্যাপ্টেন জলিল হায়দার ঈশান ও ওসি জয় হায়দার। রাত হয়েছে, বেলা ঢলে পড়েছে। আলতাবানু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে সামনের দিকে। তার বয়স বেশি, তাই সুবিধা বিবেচনায় তাকে অন্দরমহলের দ্বিতীয় তলাতেই রাখা হয়। আলতাবানু কিছু চেনেন না, টয়লেট খুঁজে বেড়াচ্ছেন তিনি। রাতের বেলা কাউকে ডাকাও যাচ্ছে না। তিনি অজান্তেই চলে এলেন ত্রিতলা যাবার সিঁড়ির কাছে। বেশ অবাক হয়ে দেখলেন সিঁড়িটা বন্ধ, দুটো দড়ি দিয়ে পথ আটকানো। কি যেন লেখা, ন স ধ ত ল। পেছন থেকে ডেকে উঠল ইশারা হায়দার, চাচি আপনি এখানে কেন? শৌচাগার খুঁজতাছি, পাই না ক্যারে। এখানে কি লেখা গো? নিষিদ্ধ, নিষিদ্ধ ত্রিতলা। ওখানে কারো যাওয়া বারণ, ভুল রাস্তায় আইছেন, চলেন আমার সাথে। আলতাবানুর ধ্যান সরিয়ে সাথে নিয়ে চলে যায় ইশারা বেগম। যাওয়ার আগের দিনও আলতাবানুর মন কেমন যেন খুব টানে ওই ত্রিতলার দিকে, কিন্তু কোনো লাভ হয় না। 7 দিন পর সকালবেলা নুহাস চন্দ্রবিলের পাড়ে বসে আছে, হাতে বকুলের সেই চিঠি, যেটাতে বকুল সরাসরি নুহাসের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। নুহাস আলাদার চিঠিটার দিকে তাকিয়ে অস্ফুট আর্তনাদের স্বরে বলল, জাহিদ হায়দার কতই না সহজে তোমায় পেয়ে গেছে, কিন্তু তুমি কি জানো বকুল ফুল, একজন তোমাকে সুন্দর করে পেয়েছে মানে আরেকজন তোমাকে বিভৎসভাবে হারিয়েছে। তখন এক লোক এসে নুহাসকে বলে, আপনি নুহাস হাওলাদার? ঢাকা থেকে আপনার নামে চিঠি আইছে, জাহিদ হায়দার ইরফান নামে কেউ পাঠাইছে। নুহাস চিঠিটা খুলে পড়তে আরম্ভ করলো। নুহাস হাওলাদার, আমার ব্যবসায়ের একজন বিশ্বস্ত হিসাবরক্ষকের ভীষণ প্রয়োজন। দুঃখের কথা কি আর করিতাম বন্ধুগণ, সরকারের কামলাগিরি করতে করতে ব্যবসায় ঠিক করে নজরই দেওয়া হয় না। দেখ কিসের ব্যবসা, কেমন ব্যবসা, এসব ঢ্যাঙ্গা মারা প্রশ্ন জিজ্ঞেস করে খোপড়ি গরম করবি না। সামনাসামনি বসে এ ব্যাপারে কথা বলে নেব। আমি জানি তুই আসবি, আসতেই হবে, না ছাড়া তোর বাপের পরিস্থিতি 3 দিনের মধ্যে খামোশ হয়ে যাবে। আমার বউ অঙ্কে পাকা, তবে ওকে ব্যবসার ধারে কাছে আনা যাবে না। বাকিটা পরে শুনিস। এলাকার ছোট ভাই, বিশ্বস্ত করতেই পারি। চলে আয়, আমি টিকিট পাঠিয়ে দিয়েছি, কালই চলে আসবি। আমার বউ বা শালীদের এসব বিষয়ে কিছু বলবি না, বলবি ওখানে তোর চাকরি হয়েছে, বাকিটা সামনাসামনি বলে দেব। যাই রে, বউ ডাকছে। প্রীতি বা ইতি যাই হোক, লেফটেন্যান্ট জাহিদ কালুয়া। নুহাস পুরো চিঠিটা পড়লো। বারবার আমার বউ লেখাগুলো তার চোখে কাটার মতো বিঁধতে লাগলো। খানিকক্ষণ থম মেরে বসে চিন্তা করলো, এইভাবে মা বাবাকে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না।
তার চেয়ে বড় কথা, সেখানে গেলে বারবার কোনো না কোনো ছলে বকুলকে অন্তত চোখের দেখা দেখতে পাবে নুহাস। যে ব্যবসায়ী হোক, জাহিদের ব্যবসায় যোগ দেবে নুহাস। আলতামানু বসে থেকে তরুকে আরবি পড়া শেখাচ্ছিলেন, সাথে বাসারও ছিল। হঠাৎই তরু বলে উঠল, আচ্ছা দাদি, জিনে কি যারে তারে ধরে? যার তার উপরে কি কালা জাদু করা যায়? না, এগুলা কি কথা রে সেরি? এগুলা নিয়ে যারা বেশি মাতামাতি করে হ্যাগরেই ধরবো। তরুর মাধ্যমে যেন কোনো দূত আলতামানুকে আবারও জমিদারদের তিতলা নিয়ে ভাবতে বলে গেল। যা খেলতে যা, আর পড়া লাগবো না। তরু আর বাসায় চলে গেলে আলতামানু নিজের মস্তিষ্কে জোর কাটালেন। তার মনে পড়ল 20 থেকে 21 বছর অতীতে একই বছরের একই মাসে 2 জমিদার গিন্নির মৃত্যু হয়েছিল। আম্বিয়া হায়দার তার বাল্যকালের সখী ছিলেন। ছোট থেকেই আলতামানু ছিল প্রলয়ঙ্কারী ঝড়। আম্বিয়ার ফাঁসি তিনি নিজ চোখে দেখেছিলেন। তার পরপরই রটিয়ে দেওয়া হলো। শাশুড়ি বৌমাকে খুঁজতে প্রাণ দিয়েছিল। ইরার জন্য আম্বিয়া হায়দার ধরা খেয়েছে। আম্বিয়া হায়দারের অভিশাপের তাড়নায় ইরার অভিশপ্ত ময়দানে পা পড়ে, যার দরুন ত্রিতলায় অবস্থান করা জিনেরা তাকে হত্যা করেছে। 2 পুত্র জাহিদ আর জলিলের মৃত্যু তৃষ্ণা ছটফটিয়ে মরা ইরা হায়দারের আত্মাকে পইরা ছায়া বানিয়ে ত্রিতলাতেই আটকে রেখেছে। বকুলের মতো আলতামানুকেও বিশ্বাস করানো যায়নি। তিনি অনেক চেষ্টা করেছিল ত্রিতলা পর্যন্ত পৌঁছতে, কিন্তু পরের বাড়িতে তো মাতব্বরি করা যায় না। কিছু বছর আগে শিমুল যখন অনেক ছোট, তখন বাহার শেখকে সাথে করে আলতামানু কি এক কাজে জমিদার বাড়ি গিয়েছিল। সেদিনও তার আকর্ষণ ছিল ত্রিতলা। বাহার শেখ ভুলবশত অভিশপ্ত ময়দানে পা রাখে। সুজয় পেছন থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরের দিন রাতে বাহার শেখ মানে বকুল, শিমুল আর শালুকের বাবা খুন হয়। তার 2 দিন পর থেকে ফুলবানুর মানসিক ভারসাম্য হারিয়ে যায়। মানুষ বলাবলি করতে থাকে, স্বামী অভিশাপে মরছে তো, মহরম মরছে আর সুন্দরী বিধবা বৌডারে পরিতে ছায়া করছে। বাচ্চাগুলো যা সুন্দর, হেগুলারও না আবার জিন পরির ছায়া দেয়। এটাই কারণ, যে কারণে ফুলবানুর ঘরে বাচ্চাগুলোকে খুব বেশি একটা যেতে দিতেন না আলতামানু। পুরনো সব কথাগুলো আবারও ভেসে ওঠে মস্তিষ্কে। ডাকাত সর্দার বাহাদুর পাঠান, আনরা হায়দার, আম্বিয়া হায়দার। দিন যতই যাচ্ছে বকুলের শালুকের সংসার চমকিয়ে উঠছে। জয় আবার কিছুদিন হলো ঢাকা গিয়েছে।